আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার দিনভর দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় তাকে। তার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন তারা। আপসহীন নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে আসেন নাতনি জাইমা রহমান। এছাড়াও ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সহ পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন বেগম জিয়ার মাগফিরাত কামনায়। দোয়া শেষে বের হওয়ার সময় ঠায় দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। গৃহকর্মী হলেও আত্মার বন্ধনে আবদ্ধ ছিলেন যে দুজন। কনকনে শীতেও শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ঢল নামে মানুষের। এমনকি শ্রদ্ধা জানাতে ঢাকার বাইরে থেকেও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অভিভাবকদের হাত ধরে ছুটে আসেন। আমি গাজীপুর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়েছেন তিনি। আপসহীন নেত্রী ছিলেন তিনি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ থেকে এসে আমরা খুব ভালোবাসছি খালেদা জিয়ারে। খালেদা জিয়াকে ভালোবেসে দেখার জন্য আমি এসেছি এখানে। তার কবরস্থান যেটা আমার ভালো ইচ্ছা ছিল আর সেটা পূরণ হয়েছে। বেগম জিয়ার আদর্শ লালন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। ম্যাডামের স্মৃতি আমরা চারণ করতে চাই না। ম্যাডাম আমাদের কাছে সবসময় জীবিত। উনি এমন একজন নেত্রী, ওনার কর্মকাণ্ড, ওনার অবস্থান সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে সবসময় জীবিত থাকবে। আজকে আমরা এই কথাটা মনেই করতে চাই না যে উনি স্মৃতি। উনি আমাদের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সকল সৈনিকের কাছে সবসময় জীবিত। ম্যাডাম জিয়াকে আমরা হারিয়ে মনে হয় 100 বছরের জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছি, যাহা 100 বছরেও পূরণ হবে কিনা আমার বিশ্বাস হয় না। বিএনপি সিনিয়র নেতারা কবর প্রাঙ্গণে এসে দোয়া করেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকেও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে আমরা চলে গেছেন। আল্লাহ তাআলা তার বিধি আত্মার তাকে বেহেশতের সম্মান সবচেয়ে সম্মানিত স্থান দিন, এটি কামনা করি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যখন 1986 সালে নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে রাতের অন্ধকারে হাত মিলিয়ে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। নশ্বর পৃথিবীতে না থেকেও মানুষ বেঁচে থাকে তার কর্মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের অস্তিত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় না দেওয়ার মানসিকতা এবং নেতৃত্বগুণে অমর হয়ে থাকবেন ইতিহাসে, বলছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষজন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়ায় অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা বেগম জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে, জানাচ্ছেন হাসান মাহমুদ। গুলশানের সেন্ট্রাল মসজিদে আসরের নামাজের আগেই আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আসরের নামাজ আদায় শেষে শুরু হয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল।
মিলাদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। মিলাদে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরাও। মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ম্যাডামের স্মৃতি আমি বলতে পারবো না, আমার কাছে অসংখ্য স্মৃতি চোখের মধ্যে বাঁচতেছে। আমি 3 দিন পর্যন্ত চোখের পানি রাখতে পারি না। আবার ম্যাডামকে আমি মাটির মধ্যে দিই, আমি ওগুলি বলবো না, আমি এটা বলতে পারবো না। ম্যাডামকে মা বলবো নাকি বোন বলবো নাকি কি বলবো, আমার কিছু আছে। সবার কাছে আমাদের নেত্রীর জন্য, দেশমাতা বেগম খালেদার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এই মহান নেত্রীর বিদায়ে আমরা আজকে সত্যি শোকাহত এবং আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। উনি খুব ভালো মানুষ ছিল, ওনার কি পরিমাণ ভালো ছিল এটা তো অন্তর থেকে প্রকাশ করা যায় না, বিশাল ভালো। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। খালেদা জিয়া জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক, জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক। মারা গেছেন ওনার জন্য তাই দোয়া করল, ওনার রুহের মাগফিরাতের জন্য, ওনার মাগফিরাতের জন্য ওনারা আজকে যে দোয়া করেছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। এছাড়া রাজধানীর কারওয়ান বাজার আম্বরশা মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন সাধারণ মুসল্লিরা। এছাড়াও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্যাগোডা, মন্দির ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের রাজধানী কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে। যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দূতাবাস প্রাঙ্গণে খোলা শোক বইতে স্বাক্ষর করেন সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার ছাড়াও দেশটিতে নিযুক্ত ভারত, পাকিস্তান, মিশর ও শ্রীলঙ্কার কূটনৈতিক সহ নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কাঠমান্ডু মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এরই মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামের হামিদুর রহমান আজাদ সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি বৈধতা ফিরে পেয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুক্রবার চতুর্থ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার হলফনামায় অসঙ্গতি মেলায় তার মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলা থাকায় বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি ও বগুড়া 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তারা যে সাবমিশনগুলো করেছেন সেই সাবমিশনগুলো আসলে ইনভ্যালিড, এটা আমরা মনে করি যে আপিল করার সাথে সাথেই আসলে আমরা আমাদের পক্ষে রায় পাবো। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। মামলা জটিলতায় কক্সবাজার 2 আসনে জামাতে ইসলামের প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের। এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই জন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। যাচাই বাছাই কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের 36 প্রার্থীর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
বরিশাল ৫ আসন থেকে ২ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল ৫ আসনের বাসদ প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী এবং বরিশাল ৬ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা ১, কুমিল্লা ২, কুমিল্লা ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় ৩টি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। ফরিদপুর ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির বিদ্রোহী সহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে তারা মনোনয়ন পুনর্বিবেচনার আপিলের সুযোগ পাবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ৬ জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা। কাল থেকে সারা দেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও জানাজা ঘিরে কয়েকদিনের বিরতির পর আবারও শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চ। বিচারের দাবিতে স্লোগানে উত্তাল পুরো চত্বর। আধিপত্য বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাত্ম সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ। হাদি হত্যার বিচারক, হাদির মতো মানুষ এই বাংলাদেশে আর আসবে না। এই হত্যার সাথে গভর্নমেন্ট জড়িত আছে এবং দেশের উপদেষ্টারা কি করে আমরা জানি না। আজকে রাজপথে কেন থাকতে হবে? যেই মানুষটা আমাদের জন্য ইনসাফ চেয়ে গেছে সেই মানুষটারই আমরা ইনসাফ দিতে পারি না। কিসের জন্য আছি আমরা বলেন? আজকে হাদি হত্যার বিচারের দাবির জন্য আমরা রাস্তায় নেমেছি। আমি মরলে এখান থেকে আসবে, আমি মরলে বিচার হবে? ইনসাফের লড়াই ও বিপ্লবের চেতনা জাগ্রত রাখতে বিচার নিশ্চিতের দাবি সবার। একজন ভাইকে মেরে ফেলছে, এরপরও সরকার চুপ আছে, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারতেছে না। উনি এখনো কেন উপদেষ্টা, সরকার সবাই চুপচাপ আছে? যদি হাদি হত্যা বিচার না হয় তাহলে আগামী প্রজন্ম নতুন করে কোনো হাদি আর জন্মাবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নামবো, যতক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ দখল করবো, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না। কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা। I don't think the state should test us. ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে সরকার অবহেলা করছে অভিযোগ করেন মঞ্চের নেতারা, দেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। 7 তারিখে হবে হচ্ছে আমাদের চূড়ান্ত আন্দোলন। ওই দিন প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা, উপজেলা, গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কারো ঘোষণা না মানার আহ্বানও জানান মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর বাইরে আমাদের কোনো দাবি নাই, আপনারা পারবেন না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে একদল মুখোশধারী এই হামলা চালায়। এ সময় বাড়িতে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ত্রাসীরা কালো মুখোশ, হ্যান্ড গ্লাভস আর পিস্তল হাতে সজ্জিত হয়ে হামলা চালায়। এলোপাতাড়ি 20 থেকে 22 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। তবে এতে কেউ হতাহত হননি। পরিবারের দাবি, 2 মাস আগে বিদেশি নম্বর থেকে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী বড় সাজ্জাদ পরিচয়ে ফোন করে চাঁদার দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ছড়া সম্রাট খ্যাত 21 পদকপ্রাপ্ত কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া আর নেই।
আজ সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সুকুমার বড়ুয়ার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি রাউজানের বিনাচড়ি গ্রামে। তার মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে। সুকুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2 সপ্তাহ আগে তাকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় কয়েকদিন পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ সেখানেই মৃত্যু হয় তার। মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের 2001 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন সেন্ট্রালিয়ান 2001 এর উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই মিলন মেলায় অংশ নেন 2001 সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। তাদের সম্মানে আয়োজিত পর্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষকরা তাদের স্মৃতিচারণে স্কুল জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বর্তমান অবস্থান ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় রাখা এবং স্কুলের ঐতিহ্যকে স্মরণ করতেই এই মিলন মেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা। 2026 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলটির নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম। আগামী রোববার বিশ্বকাপের সহ আয়োজক দেশ জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দলটি। যুব বিশ্বকাপ হিসেবে পরিচিত এবারের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এ গ্রুপে খেলবে বাংলাদেশ। 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর পর আজিজুলরা খেলবেন নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবারের যুব বিশ্বকাপ জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক এই 2 দেশ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।